যখন কোনো একজন গলফ খেলোয়াড় তার বলটাকে আঘাত করে কোনো একটা স্টিকের মাধ্যমে, তখন এই আঘাতটা কিন্তু অনেক বেশি পরিমাণ বলের মাধ্যমে করে থাকে। দ্যাট মিনস উনি অনেক বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেন এই বলটার উপর, যার ফলে আমাদের এই বলটা অনেক দূরে ছিটকে চলে যায়। এবং আমরা এখানে খুব স্লো মোশনে এই ভিডিওটা দেখছি। এর মানে হচ্ছে আমরা যখন এই বলটাকে আঘাত করব কোনো একটা স্টিকের মাধ্যমে, তখন খুব কম সময়ের জন্য এই আঘাতটা কাজ করবে। তো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ খুবই কম সময়ের জন্য আমাদের এই স্টিক এবং বল তারা একে অপরের সাথে কন্টাক্ট অবস্থায় ছিল বা স্পর্শ অবস্থায় ছিল, এবং তারপরেই কিন্তু আমাদের বলটা ছুটে চলে গেছে। দ্যাট মিনস আমরা খুব কম সময়ের জন্য খুব বেশি পরিমাণ বল অ্যাপ্লাই করেছি এই বলটার উপর। তারপর আমি যদি তোমাদেরকে আরও একটা অ্যানিমেশন দেখাই, তাহলে খেয়াল করে দেখো একজন টেনিস খেলোয়াড় যিনি খুব কম সময়ের জন্য একটা বলকে আঘাত করেছেন তার ব্যাডমিন্টনটা দিয়ে বা র্যাকেটটা দিয়ে। তো এখানেও কিন্তু সেম ঘটনা দেখতে পাচ্ছি। যখন তিনি খুব কম সময়ের জন্য আঘাতটা করছেন, তখন এই বলটা কিন্তু খুব বেশি পরিমাণ বল পাচ্ছে। দ্যাট মিনস বল মানে হচ্ছে ফোর্স পাচ্ছে। তার মানে এই ব্যাডমিন্টনের মাধ্যমে আমি খুব কম সময়ের মাধ্যমে বা খুব কম সময়ের মধ্যে কোনো একটা জিনিসকে আঘাত করতে পারছি। এবং এই যে আমরা খুব কম সময়ের মধ্যে আঘাত করছি, এই জিনিসটাকে আমরা বলে থাকি একটা নির্দিষ্ট বল, যার নাম হচ্ছে কি ঘাত বল। তো আমরা এখন যে টপিকটা নিয়ে দেখব সেটা হচ্ছে ঘাত বল বা ইম্পালস। এবং ঘাত বল মানে হচ্ছে খুবই কম সময়ের জন্য তুমি যদি প্রচণ্ড বল দিয়ে কোনো একটা জায়গাকে আঘাত করো বা কোনো একটা বস্তুকে যদি আঘাত করো, তাহলে যে বলটা সেখানে কাজ করবে সেটাই হচ্ছে ঘাত বল। তাহলে ঘাত বলের যদি আমি আরেকটা বৈশিষ্ট্যের কথা বলি, মানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা হচ্ছে কি আমরা খুবই কম সময়ের জন্য এই বলটাকে নিয়ে আঘাত করব। তার মানে টি এর যে মানটা এটা হতে হবে মিনিমাম লেভেলের মান। টি মানে হচ্ছে সময়, তার মানে খুবই কম সময় এটা আঘাতে কাজ করবে। এবং আরেকটা যদি বৈশিষ্ট্য বলি সেটা হচ্ছে এই বলের যেই মানটা আছে, দ্যাট মিনস এফ এর যে মানটা আছে, যে পরিমাণ বল দিয়ে আমরা আঘাত করলাম কোনো একটা বস্তুকে, এর মানটা হতে হবে আমাদের ম্যাক্সিমাম। দ্যাট মিনস অনেক বড় হতে হবে। তুমি কিন্তু ঘাত বলের ক্ষেত্রে কম মান নিয়ে কাজ করতে পারো না ফোর্সের জন্য। তাহলে ফোর্স বা বল যেটা, সেটা অবশ্যই বেশি মান হতে হবে এবং সেটা খুব কম সময় ধরে আঘাত করবে কোনো একটা বস্তুকে। এবং এক্ষেত্রে আমাদের বস্তুর যে বেগ তৈরি হবে, তুমি দেখতে পাচ্ছ আমরা যখন বলটাকে এরকম আঘাত করেছিলাম নির্দিষ্ট একটা বলের মাধ্যমে বা ফোর্সের মাধ্যমে, তখন আমাদের যে বেগটা তৈরি হবে এই বেগের মানটা কিন্তু অনেক বেশি হবে। অথবা আমি তোমাকে আর একটু সহজ করে বলি, আমাদের এখানে যে বেগটা তৈরি হবে এই বেগের যে পরিবর্তনটা সেটা অনেক বেশি পরিমাণে হবে। ধরো একটা সময় আমি দেখেছিলাম যে ইউ পরিমাণ আদিবেগ নিয়ে ধরো টেনিস বলটা এসেছিল আমাদের কাছে। তো আমি করলাম কি, আমি এটাকে একটা নির্দিষ্ট বলে আঘাত করলাম যেটা হচ্ছে ঘাত বল। তারপরে আমাদের ইউ পরিমাণ বেগ যেটা, সেটা হচ্ছে পরিবর্তিত হয়ে ভি পরিমাণ বেগে কনভার্ট হয়ে গেল। এবং এই যে এখানে পরিবর্তনটা ঘটলো, এই পরিবর্তনটা অনেক বেশি পরিমাণে হবে। তাহলে তুমি বলতে পারো ঘাত বল অ্যাপ্লাই করলে কোনো একটা বস্তুর বেগের যে পরিবর্তনটা সেটা অনেক বেশি হয়। তাহলে পরিবর্তন যদি বেশি হয়, এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? এটাকে আমরা ডেল ভি দিয়ে প্রকাশ করতে পারি। ডেল ভি মানে হচ্ছে কি বেগের পরিবর্তন। তার মানে এই বেগের পরিবর্তনটাও হতে হবে আমাদের ম্যাক্সিমাম লেভেলের বা বেশি পরিমাণে। যেমন আমি তোমাদেরকে আরেকটা অ্যানিমেশন দেখাই, খেয়াল করে দেখো। আমাদের এখানে একটা বলকে আমি উপর থেকে নিচে ছুঁড়ে মেরেছি। তো যখন তুমি এরকম একটা বলকে উপর থেকে নিচে ছুঁড়ে মারবে, ধরো এটা কিন্তু খুবই কি বলবো স্লো মোশনে ভিডিওটা তোমাদেরকে দেখানো হচ্ছে। যদি এভাবে কোনো একটা বলকে আমি উপর থেকে নিচে এভাবে ছুঁড়ে মারি খুব গতি নিয়ে, দেখো আমাদের এখানে যে বেগটা ছিল এটা কিন্তু অনেক বেশি পরিমাণ বেগ ছিল। তো যখন এই পরিমাণ বেগ নিয়ে আমি একটা ভারী বস্তুকে, ধরো এটা হচ্ছে এম ভরের কোনো একটা বস্তু, যে এম ভরটা হচ্ছে অনেক অনেক বেশি, দ্যাট মিনস এর ভরটা হচ্ছে অনেক অনেক বেশি, তাহলে অবশ্যই সে খুব জোরে আঘাত করবে আমাদের ভূপৃষ্ঠকে। এবং ভূপৃষ্ঠকে যদি আমাদের এটা খুব জোরে আঘাত করে, তাহলে এই আঘাতের ফলে আমাদের এই বলটা সাথে সাথে উপরে উঠে যাবে। তুমি দেখতে পাচ্ছ প্রথমে তার বেগ ছিল হচ্ছে কথার কথা ইউ পরিমাণ বেগ, পরবর্তীতে বলটা আঘাত করার পর ভি পরিমাণ বেগ প্রাপ্ত হলো এবং এই বেগের পরিবর্তনটা কিন্তু বিপরীত দিকে হলো। এবং এক্ষেত্রে আমাদের ভূমির সাথে, দ্যাট মিনস ভূমিতে আমরা একটা ধরো স্থিতিস্থাপক কোনো একটা বস্তুকে যুক্ত করে রেখেছি। তুমি এখানে ব্ল্যাক কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা স্থিতিস্থাপক বস্তু, বা বলা যায় এটা এমন একটা বস্তু যেটা খুব বেশি পরিমাণে বল অ্যাপ্লাই করতে পারে এই বলটার উপর বা এই রেড কালারের বলটার উপর। তাহলে তুমি যদি একটু সময়ের দিকে তাকাও, তাহলে দেখো আমাদের এখানে 1 সেকেন্ডের ক্ষুদ্রতম ভাগ, দ্যাট মিনস বলা যায় 100 ভাগের 20 ভাগ বা হচ্ছে 21 ভাগ সময়ের মধ্যে, 100 ভাগ না, এটা খুব সম্ভবত 1000 ভাগ, রাইট? তো 1000 ভাগের মধ্যে আমি দেখতে পাচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড, দ্যাট মিনস 1000 ভাগের 20 থেকে অথবা 15 এতটুকু পরিমাণ অংশের জন্য বা এতটুকু পরিমাণ সময়ের জন্য আমাদের এই বলটা নিচে থাকা এই স্থিতিস্থাপক বস্তুটাকে আঘাত করেছে। তাহলে এখানে যে সময়ের পার্থক্যটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই খুবই কম। দ্যাট মিনস আমাদের এখানে সময়ের যে পার্থক্য বা টি, বা বলা যায় যেই সময় ধরে আমাদের এখানে বলটা কাজ করে, এর মানটা অনেক কম দেখতে পাচ্ছি। একই সাথে আমাদের এখানে যে বলটা কাজ করে, দ্যাট মিনস ফোর্সটা যেটা কাজ করে, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে হয়।
কেননা যখন বলটা অনেক উপর থেকে নিচে পড়বে এম ভর নিয়ে, তখন অবশ্যই এম ভরের বস্তুটার উপর আমাদের এই স্থিতিস্থাপক বস্তুটাও একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মতো বল তৈরি করবে, যার মানটা অনেক অনেক বেশি হবে। এবং একই সাথে আমাদের এখানে কিন্তু বেগেরও একটা ভালো পরিবর্তন হচ্ছে। দেখো আমাদের এখানে প্রথমে বেগটা কাজ করছিল নিচের দিকে, পরবর্তীতে বেগটা কিন্তু কাজ করছে উপরের দিকে। তাহলে এই যে এখানে বেগের একটা ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি, এই জিনিসটি আসলে কাজ করে ঘাত বলের মধ্যে। তাহলে ঘাত বল হচ্ছে খুব সহজ কথা, খুব কম সময়ের জন্য যদি কোনো একটা বস্তুর উপর প্রচণ্ড বল প্রয়োগ করা হয় তাহলে ওই বলটাকে আমরা বলতে পারি ঘাত বল। তাহলে আমাদের এখানে রেড কালারের যে বলটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের ঘাত বলের শিকার হয়েছে, কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই কম সময়ের জন্য, দ্যাট মিনস 1 সেকেন্ডের 1000 ভাগের 10 কিংবা 15 ভাগ সময়ের জন্য আমাদের এখানে আঘাতটা কাজ করে। তাই যদি হয় তাহলে এটা আমাদের ঘাত বলের কাহিনী শেষ। এবার আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে বলের ঘাত কিংবা ইম্পালস অফ এ ফোর্স। তো বলের ঘাটের কনসেপ্টটা হচ্ছে একদমই সিম্পল, সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা বস্তুকে এরকম ঘাত বল অ্যাপ্লাই করবা, দ্যাট মিনস খুবই কম সময়ের জন্য যদি তুমি খুব বেশি পরিমাণ বল অ্যাপ্লাই করো কোনো একটা বস্তুর উপর, তখন ওই বলটা এবং যতটুকু সময়ের জন্য তুমি অ্যাপ্লাই করেছো বল, তাদের গুণফলটাকে বলা হয় বলের ঘাত। তাহলে বলের ঘাত একদমই সিম্পল জিনিস, এটাকে তুমি যে দিয়ে প্রকাশ করতে পারো, এবং বলের ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে বলের ঘাত বলতে আমরা কি বুঝবো? অবশ্যই আমরা বুঝবো যে পরিমাণ বল আমরা অ্যাপ্লাই করেছি, দ্যাট মিনস এ পরিমাণ বল অ্যাপ্লাই করেছি, ওর সাথে আমি সিম্পলি যদি ক্রিয়াকাল বা সময়কালটাকে যুক্ত গুণ করি, তাহলে সেটা হচ্ছে কি বলের ঘাত। এবং এটাকে তুমি আরেকটু মডিফাই করতে পারো, দ্যাট মিনস এফটাকে আমি ভেঙে এম এ ইন্টু টি লিখতে পারি, যেখানে এ হচ্ছে কি আমাদের ওই বস্তুটার ত্বরণ। এখন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কোনো একটা বস্তুকে যখন আমি বল প্রয়োগ করব, তখন বস্তুটা কিন্তু বলের ক্রিয়া দিকে কাজ করবে। দ্যাট মিনস ধরো এখানে বেস বলটা যে কাজ করছে, দ্যাট মিনস এই মানুষটা, এই খেলোয়াড়টা যখন বেস বলটাকে আঘাত করলো, তখন সে কিন্তু মোটামুটি এই বরাবর একটা আঘাত করেছে বলটাকে। তাহলে বল যদি আমাদের এই বরাবর কাজ করে, অবশ্যই বলের ঘাতটাও সেম বরাবর কাজ করবে। মানে আমি বলতে চাচ্ছি যে বল বা ফোর্স যেদিকে কাজ করে সেদিকে আমাদের বলের ঘাত বা যে এটা কাজ করবে, একই সাথে সেদিক বরাবর আমাদের ত্বরণ বা এও কাজ করবে। তাহলে আমি একসাথে এখানে কয়েকটা কথা লিখতে পারি, বল যেহেতু এদিক বরাবর কাজ করছে, তাহলে আমাদের বলের ঘাত বা যে এটাও কি আমাদের একই দিক বরাবর কাজ করবে। এবং যেখানে আমরা জানি বল থাকে সেখানে কি থাকে, ত্বরণ তৈরি হয়। তার মানে আমাদের ত্বরণের যে মানটা বা ত্বরণ যেটা, সেটাও কিন্তু একদম সেম দিক বরাবর কাজ করবে। তাহলে এখানে তুমি বলের যে ঘাটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ত্বরণেরও উপস্থিতি আছে, এবং যে বল দিয়ে আমি আঘাত করেছি সে বলেরও উপস্থিতি আছে। এখন এখানে কথা হচ্ছে, আমরা এই যে বলের ঘাটটাকে পেলাম, এটার অবশ্যই কি একটা রাশি, দ্যাট মিনস ফিজিক্সের ভাষায় এটা একটা কোয়ান্টিটি। তাহলে অবশ্যই এর কী থাকবে, মাত্রা থাকবে এবং একক থাকবে। তাহলে চলো আমরা এখন মাত্রা এবং এককগুলো দেখে ফেলি। মাত্রা মানে হচ্ছে ইউনিট, আর একক মানে হচ্ছে কি আমাদের ডাইমেনশন। তাহলে আমরা প্রথমে মাত্রা দেখি। মাত্রা বের করার সিস্টেম হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বলের ঘাতের কিন্তু দুইটা সূত্র আমরা পেয়েছি। একটা হচ্ছে বল গুণন সময়, আরেকটা হচ্ছে ওই বস্তুটার ভর গুণন ত্বরণ গুণন সময়। তাই যদি হয় তাহলে আমাদের প্রথম যে ইউনিট বা মাত্রা সেটা হবে কি নিউটন সেকেন্ড, কেননা নিউটন হচ্ছে বলের একক, আর সেকেন্ড হচ্ছে কি আমাদের এখানে সময়ের একক। তাহলে এটাকে আমরা নিউটন সেকেন্ড এই এককে লিখতে পারি। অথবা তুমি যদি আরেকটা একক দেখো, যেমন এম এ টি, এটার এককটা কীভাবে বের করা যায়, এম মানে হচ্ছে বস্তুর ভর, ওর একক হচ্ছে কেজি। ত্বরণ যেটা, ওটার একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2, এবং সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। তার মানে মিটার সেকেন্ড ইনভার্স 2 এর সাথে আমি যদি সেকেন্ডকে গুণ করি, আমি এখানে এম এস ইনভার্স 1 পাবো। তার মানে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে কি আমাদের বলের ঘাতের আরেকটা একক। এখন এই একক নিয়ে যে থাকবো আমরা তা না, আমরা সিজিএস এককও জানবো। তো এটা হচ্ছে আমাদের এসআই একক। আমি একটু যদি বলি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একক বা এসআই একক। কোথায় লিখবো, এখানে লিখি। তো এই এককটা হচ্ছে আমাদের এখানে এসআই একক, এবং এই এসআই এককের পাশাপাশি আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে সিজিএস এককটা দেখব। সিজিএস দ্যাট মিনস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককটা দেখব। তাহলে সিজিএস একক কি, এগুলো ছোট হয়ে যাবে। নিউটনের জন্য সিজিএস এককটা আমরা যেটা জানি সেটা হচ্ছে ডাইন সম্পর্কে জানি। তাহলে ডিওয়াইএনই ডাইন মানে হচ্ছে কি আমাদের বলের সিজিএস ইউনিট, এবং আমরা সময়ের যে এককটা সেটা কি জানি, সেকেন্ড জানি। তাহলে ডাইন সেকেন্ড এটা হচ্ছে আমাদের বলের ঘাতের সিজিএস একক। এবং তুমি যদি কেজি মিটার পার সেকেন্ড এটাকেও যদি সিজিএসে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে এখানে দিতে হবে কি, কেজির বদলে দিতে হবে হচ্ছে সিম্পলি গ্রাম, যেটা হচ্ছে ভরের একক। তারপরে দিতে হবে তোমার মিটারের বদলে সেন্টিমিটার, এবং পার সেকেন্ড দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সিজিএস ইউনিটে বলের ঘাতের ইউনিট। তা এখন আমি যদি ডাইমেনশন বা মাত্রার কথা বলি, তাহলে দেখো এটার মান কী হবে। ডাইমেনশন যেটাকে আমরা মাত্রা হিসেবে চিনে থাকি, তাহলে মাত্রাটা হবে কি, সিম্পলি আমরা প্রথমে বলের মাত্রা বসাবো, তারপর সময়ের মাত্রা বসাবো। তো তোমরা জানো বলের যে মাত্রা সেটা হচ্ছে এম এল টি ইনভার্স 2, এবং ওর সাথে আমি যদি গুণ করি সময়ের মাত্রা দ্যাট মিনস টি এটাকে, তাহলে টি ইনভার্স 2 এবং টি এরা দুজন একত্রিত হয়ে সূচকের নিয়ম অনুসারে টি ইনভার্স 1 তৈরি করবে।
তাহলে এমএলটি ইনভার্স 1 এই জিনিসটা হচ্ছে কি আমাদের এখানে কাজ করবে ডাইমেনশন বা মাত্রা হিসেবে। তাহলে বলের ঘাতের যে মাত্রা সেটা হচ্ছে এমএলটি ইনভার্স 1। আবার খেয়াল করো, আমরা চাইলে আমাদের উপরের ইকুয়েশনটাকে ক্যালকুলাসের মাধ্যমে সাজাতে পারি। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ যে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, এটাকে আমরা চাইলে এখন ক্যালকুলাসের মাধ্যমে প্রকাশ করতে পারবো। কীভাবে প্রকাশ করতে পারবো? তুমি ধরে নাও আমাদের এই যে এখানে বেস বলটা আছে তার উপর একটা বল কাজ করছে এফ, এবং এফটা কাজ করছে একটা নির্দিষ্ট সময়ের রেঞ্জ ধরে। তো তুমি ধরে নাও T1 সময় থেকে শুরু করে, আমি একটু এখানে লিখি, T1 সময় থেকে শুরু করে একদম T2 সময় পর্যন্ত আমাদের এখানে কোনো একটা বস্তুর উপর হাই লেভেলের বল বা ফোর্স কাজ করছে। তাই যদি হয় তাহলে আমরা ক্যালকুলাসের মাধ্যমে এটাকে এভাবে লিখতে পারি অনেকটা। তো যে যদি হয় আমাদের এখানে বলের ঘাতের মান না মানে হচ্ছে ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি আমাদের এখানে বল, তারপর হচ্ছে দেখো আমি এখানে একটা সামেশন দেবো। কেন? কারণ আমাদের এখানে T1 থেকে শুরু করে T2 পর্যন্ত সময় এই কাজটা হয়েছে। তাহলে ভেতরে আমি কি লিখবো? অবশ্যই ফোর্স ভেক্টর, দ্যাট মিনস বলের ভেক্টর ইন্টু ডিটি। ডিটি কেন দিলাম? আমরা এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য ডিটি ইউজ করেছি। তাহলে ডিটির মানটা হচ্ছে কি T1 থেকে শুরু করে T2। তো এটা যদি আমাদের তাই হয় তাহলে আমাদের এখানে সমীকরণটা একটু অন্যভাবে বানানো যায়। কীভাবে বানানো যায় খেয়াল করে দেখো, আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে কি ধ্রুব বল, তার মানে বলের মানটা কি সেম থাকে। তো যদিও সবসময় সেম থাকে না, কারণ বলের মানও কি পরিবর্তন হয়, যেটা আমরা একটু পরে দেখব। বাট তুমি ধরে নাও আমাদের এখানে এফের যে মানটা আছে সেটা হচ্ছে ধ্রুবক, তার মানে এফের বা বলের একটা নির্দিষ্ট মান এই বস্তুটার উপর কাজ করবে T1 থেকে শুরু করে T2 পর্যন্ত। তো আমি যদি ধ্রুবক ধরি নিই, যদিও এটা ধ্রুবক না, আমি বারবার বলছি, আমি একটু পরে এটা দেখাবো যে আমাদের এখানে এফের মানটা আমি যদি এখানে না দেখি উপরে দেখে, দেখো আমাদের এই এফের যে মানটা বা বলের যে মানটা এটা আসলে কনস্ট্যান্ট না, এটা আসলে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হচ্ছে কি যাদের মান বারবার পরিবর্তন হয়। তো তুমি যখন কোনো একটা বস্তুকে হাই লেভেলের বল দিয়ে আঘাত করবে একটা নির্দিষ্ট সময়ের রেঞ্জে, তাহলে খুবই কম সময়ের জন্য যদি সেই আঘাতটা হয় তাহলে অবশ্যই আমাদের বলের মানটা কখনোই কনস্ট্যান্ট থাকবে না। প্রথম দিকে খুব কম বল কাজ করবে, মাঝখানের সময় খুব বেশি বল কাজ করবে, এবং ফাইনালি যখন বস্তুটা ওই বস্তুটা থেকে মানে কী বলবো, যে বস্তুটা দিয়ে আমি আঘাত করেছি ওই বস্তুটা দিয়ে যদি সরে যায় ওই বস্তুটা থেকে, তাহলে বলের মানটা আস্তে আস্তে কমে যাবে। সেজন্য আমি বলতে পারি বলের ঘাতের ক্ষেত্রে অথবা ঘাত বলের ক্ষেত্রে আমরা যে বলটা নিয়ে কাজ করি সেটা আসলে ভ্যারিয়েবল থাকে, কখনোই সেটা কনস্ট্যান্ট থাকে না। বাট আমি এখানে ধরে নিলাম আমাদের হিসাবে সুবিধার জন্য এফের মানটা কনস্ট্যান্ট, এটা আমি জাস্ট ধরে নিলাম। যদি আমি এফের মানটা কনস্ট্যান্ট ধরে নেই তাহলে আমি এখানে বলতে পারি এফটাকে বাইরে সরানো যাবে, আর এফ যখন বাইরে সরে যাবে তখন এটা হবে T1, এটা হবে আমাদের T2 রেঞ্জের মধ্যে, আর ভেতর হবে কি আমাদের ডিটি। তাই যদি হয় আমাদের ঘটনা, তাহলে আমি সরাসরি কি লিখতে পারি? আমরা এখানে সরাসরি ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুসারে লিখতে পারি এফটা হচ্ছে বাইরে থাকবে, ভেতরে থাকবে কি শুধুমাত্র টি, তার মানে টি এর দুটো রেঞ্জ কাজ করবে, একটা হচ্ছে T2, একটা হচ্ছে T1। তাহলে T1 হচ্ছে কি নিম্নসীমা, T2 হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা। তো এটাকে আমি যদি হিসাব করি তাহলে আমি এখানে একটা সুন্দর সমীকরণ পাবো, সেটা হচ্ছে এফ ভেতরে থাকবে হচ্ছে আমাদের এখানে T2 মাইনাস এখানে থাকবে হচ্ছে T1, মানে ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার বিয়োগফল। তো তাই যদি হয় আমি এখানে দেখতে পাচ্ছি এফ ইন্টু সময়ের পরিবর্তন, আর এখানে সময়ের পরিবর্তনটাকে আমরা চাইলে ডেলটি দিয়ে লিখতে পারি। তাহলে দেখো তো এফ ইন্টু ডেলটি যেটা পেয়েছি এটা আসলে কার মান ছিল? অবশ্যই বলের ঘাতের মান ছিল। তাহলে বলের ঘাতে যে ঘাত বলটা কাজ করে সেই ঘাত বলটার সাথে আমি যদি সময়ের পার্থক্যটাকে গুণ করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি টোটাল ওই বস্তুটির উপর যে বলের ঘাত কাজ করছে সেটা। এখন এখানে মেইন কাহিনিটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে বলের ঘাত বের করার জন্য এফের মান এবং ডেলটির মানটা গুণ করতে হয়। তাহলে এফ হচ্ছে কি আমাদের বল, যে বলটা আমরা অ্যাপ্লাই করেছি, ডেলটি মানে হচ্ছে কি এখানে সময়ের পরিবর্তন। তো তাই যদি হয় আমি যদি এখানে গুণ করি, গুণ করার জন্য আমরা কিন্তু এখানে গ্রাফের যে মেথডটা আছে সেটা ইউজ করতে পারি। তাহলে তুমি এটাকে একটা স্টার দিয়ে রাখতে পারো, কেননা এটা হচ্ছে আমাদের এক ধরনের সূত্র। আবার তুমি প্রথমে এটাকে একটা স্টার দিয়ে রাখতে পারো, দ্যাট মিনস এটা হচ্ছে কি আমাদের এখানে আরেক ধরনের সূত্র। তো দুটো সূত্র আসলে কাজ করে। একই সাথে তুমি এখানে 3 নম্বর আরেকটা সূত্রও লিখতে পারো, যেটা হচ্ছে যে ইজ ইকুয়াল টু এমইটি, দ্যাট মিনস বলের ঘাত ইজ ইকুয়াল টু বস্তুর ভর গুণন ত্বরণ গুণন এ। তো আমি চাইলে এটাকে একটা স্টার দিয়ে রাখতে পারি যাতে তোমরা বুঝতে পারো যে এই 3টা সূত্র আমাদের এখানে কাজ করে। এখন দেখো আমাদের এখন টার্গেট হচ্ছে কি আমরা গ্রাফের মাধ্যমে এই বলের ঘাটটাকে বের করার চেষ্টা করব। তাহলে গ্রাফের মাধ্যমে তুমি যদি বলের ঘাটটা বের করার চেষ্টা করো, ধরো আমি তোমাকে বললাম যে আমাদের এখানে এমন একটা বল আমরা অ্যাপ্লাই করেছি যে বলের যে মানটা আছে সেটা প্রথমে 0 থাকে, তারপর আস্তে আস্তে বাড়ে। তো সেক্ষেত্রে আমি যদি একটা গ্রাফ দেখি সেটা হচ্ছে বল বনাম সময়ের গ্রাফ, দ্যাট মিনস এটা হচ্ছে টাইম ভার্সেস ফোর্স গ্রাফ, তখন কিন্তু আমাদের এখানে গ্রাফটা চেহারা অনেকটা এরকম হবে। তো দেখো আমি এখানে এক্স অক্ষ বরাবর টাইমকে বসিয়েছি, ওয়াই অক্ষ বরাবর ফোর্স বা বলকে বসিয়েছি। তো আমি বললাম কি আমি কোনো একটা বস্তুকে আঘাত করব খুব কম সময়ের জন্য, দ্যাট মিনস আমাদের বস্তুটার মধ্যে আঘাত শুরু হবে হচ্ছে T1 সময় এবং আঘাতটা শেষ হবে হচ্ছে T2 সময়। দ্যাট মিনস আমি ওই বস্তুটাকে হিট করব T1 সময় এবং
ওই বস্তুটার উপর থেকে ওই হিটটাকে সরিয়ে দিব T2 সময় পর্যন্ত, মানে এটুকু হচ্ছে আমাদের কি ডেলটি। তাহলে এখানে যে ডেলটির মানটা এটা আসলে অনেক অনেক ছোট থাকতে হবে, তা না হলে কিন্তু আমাদের এখানে বলের ঘাত কাজ করবে না। তাহলে ডেলটির মান তো আমাদের অবশ্যই ছোট থাকতে হবে। তো এখন যেটা ঘটে সেটা হচ্ছে তুমি এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। এই গ্রাফের মিনিংটা কি? মিনিংটা হচ্ছে আমি যখন কোনো একটা বস্তুর উপর একটা নির্দিষ্ট বল অ্যাপ্লাই করব, তখন একদম শুরুতে কিন্তু ওই বলের মানটা খুব কম থাকে। তুমি দেখতে পাচ্ছ T1 সময় কিন্তু আমাদের বলের মানটা একদম শূন্যের কাছাকাছি ছিল, দ্যাট মিনস এখানে ছিল। বাট যখনই আমি আস্তে আস্তে সময়টা বাড়াচ্ছি তখন বলের মানটা একটু বাড়ছে, সময় যখন আরও বাড়াচ্ছি বলের মান আরও বাড়ছে, সময় যখন আরও বাড়াচ্ছি বলের মানটা কি আরও বাড়ছে। এভাবে করতে করতে আমি যখন সময়ের মানটা T1 থেকে শুরু করে ধরো T2 পর্যন্ত নিয়ে গেলাম, তখন আমাদের বলের মানটা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মানে পৌঁছে গেলাম। তাহলে এটা কি অনেকটা ঘাত বলের মতো কনসেপ্ট না? কারণ আমি যখন কোনো একটা বস্তুকে বাড়ি মারবো তখন একদম শুরুর দিকে আমাদের কিন্তু ওই বস্তুটার বল যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে, এবং যদি বলটা বেড়ে যায় তাহলে এতটুকু অংশের জন্য আমি যদি বলের ঘাতের ইকুয়েশনটা লিখি, যেটা আমরা একটু আগে ক্যালকুলাসের মাধ্যমে বের করেছি, তার মানটা কি ছিল? এফ ইন্টু ডেলটি ছিল। তাহলে দেখো তো এফ হচ্ছে কি এখানে জাস্ট ওয়াই অক্ষ বরাবর কাজ করা একটা কোয়ান্টিটি, আর ডেলটি যেটা সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর কাজ করা কোয়ান্টিটি। তাহলে তাই যদি হয় আমাদের কাহিনী, তুমি দেখতে পাচ্ছ এফ ইন্টু ডেলটি এই টোটালটাই তাহলে আমাদের এই গ্রাফের জন্য যে এরিয়া বা ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটাকে নির্দেশ করে। কেননা ক্ষেত্রফল বের করার সিস্টেম হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর ডেলটিটা কি প্রস্থ হিসেবে কাজ করে, ওয়াই অক্ষ বরাবর এফটা কি দৈর্ঘ্য হিসেবে কাজ করে। তাহলে আমি এখানে যে ছোট্ট কার্ভটা দেখতে পাচ্ছি বলের ঘাতের জন্য, আমি যদি এই কার্ভ বা বলা যায় এই গ্রাফটার এরিয়া বের করতে পারি বা ক্ষেত্রফল যদি বের করতে পারি, সেটা আমাদেরকে বলের ঘাতের মান এনে দিবে। তাই যদি হয় তাহলে চলো আমরা এটার একটা মান বের করি। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার মানে এফ ইন্টু ডেলটি মানে যা এই গ্রাফের ক্ষেত্রফল মানে তা। আর তুমি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রফল জানো, সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দ্যাট মিনস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তুমি এখানে ভূমি হিসেবে কাকে লিখতে পারো? অবশ্যই ডেলটিটাকে লিখতে পারো, কেননা ভূমি মানে হচ্ছে কি ডেলটি। তো ডেলটি না লিখে তুমি প্রথমে লিখতে পারো ভূমি হচ্ছে আমাদের T2 থেকে শুরু করে T1 পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে কি ভূমি। তাহলে তুমি T2 মাইনাস T1 করলে সরাসরি ভূমিটা পেয়ে যাবে। তো T2 মাইনাস হচ্ছে T1, এবং উচ্চতা যেটা সেটা হচ্ছে কি এফ। তুমি দেখতে পাচ্ছ এখানে এফ পরিমাণ বল কাজ করছে সরাসরি উচ্চতা হিসেবে। তাহলে তুমি আলটিমেটলি এটাকে কীভাবে লিখতে পারো? তুমি এখানে লিখতে পারো হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু ডেলটি লিখতে পারো। এখন দেখো এখানে হাফ জিনিসটা চলে এসেছে, তাই না? হাফ আসলে কি নির্দেশ করেন? হাফ আসলে আমাদের নির্দেশ করে যে ওই বস্তুটার যেই কি বলবো একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে টোটাল এরিয়াটা কাজ করছে তার অর্ধেকটা নির্দেশ করে। কেননা আমাদের টার্গেট ছিল কি? আমাদের টার্গেট ছিল হচ্ছে এফ ইন্টু ডেলটি বের করা। আমি যদি তোমাকে আগের স্লাইড থেকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ জি এর যে মানটা সেটা কিন্তু এফ ইন্টু ডেলটি হিসেবে কাজ করে। বাট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই গ্রাফ অনুসারে সেটার মান কি হয়েছে? হাফ ইন্টু এফ ইন্টু ডেলটি হয়েছে। তার মানে আমাদের এখানে কি থাকবে? এক্সট্রা আরেকটা হাফ থাকবে, তাই না? তাহলে আমি একটু অন্য কালারে লিখছি, আমাদের অবশ্যই এখানে এক্সট্রা একটা হাফ ইন্টু এফ ইন্টু ডেলটি থাকার কথা, বাট সেটা থাকছে না। এর মেইন রিজনটা হচ্ছে আমাদের গ্রাফ, কারণ আমাদের এই গ্রাফটা শুধুমাত্র আমাদের এমন একটা বলকে নির্দেশ করেছে বলের ঘাতের, যে বলটা শূন্য থেকে শুরু করে বেড়ে গেছে বা ম্যাক্সিমাম হয়েছে এই পয়েন্টটাতে, কিন্তু এই মানটা আর কমেনি। বাট আমরা জানি বলের ঘাতের জন্য আমাদের কোনো একটা ফোর্স বা কোনো একটা বল প্রথমে অনেক বেশি থাকবে তারপর কমে যাবে। তো এটা তোমরা কিন্তু জানো, আমি একটু আগে তোমাদেরকে আগের স্লাইডে বলেছিলাম। তাহলে বলের ঘাতের জন্য আমি বলতে পারি একদম শুরুতে তুমি যখন কোনো একটা বস্তুকে আঘাত করবে, ধরো খুব সহজ কথা বলি, তুমি যখন ক্রিকেট ব্যাট দিয়ে কোনো একটা বলকে যখন আঘাত করো, একদম শুরুতে কিন্তু তোমার বলের মানটা খুব লোয়ার থাকে, কম থাকে। মানে ক্রিকেট বলটা ব্যাটকে স্পর্শ করেছে মাত্র, একদম ওই মুহূর্তটাতে তোমার বলের মানটা কম থাকে। আবার স্পর্শ করার পর তুমি যখন সজোরে আঘাত করলে বলটাকে, তখন কিন্তু মাঝখানের সময় আমাদের বলের মানটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তারপরে তুমি যখন ব্যাটের থেকে বলটাকে সরিয়ে ফেলছো, দ্যাট মিনস বলটা তখন আঘাত খেয়ে সরে যাচ্ছে, তখন কিন্তু তোমার ব্যাটের সাথে তোমার বলের যেই বলটা বা সংস্পর্শটা সেটা আবার কমে আসে। তাহলে বলের ঘাতের মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে এর মধ্যে যেই ঘাত বলটা কাজ করে সেই ঘাত বলটা কখনো ফিক্স থাকে না, তার মানটা চেঞ্জ হয় বা ভ্যারিয়েবল ঘটে, যেটা আমি একটু আগে তোমাকে আগের স্লাইডে পড়িয়েছি। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এই গ্রাফ অনুসারে আমাদের বলের মানটা কিন্তু শুধু বেড়েছে, বাট বলের মানটা কিন্তু কমে যায়নি। তাহলে আমি বলতে পারি আমাদের এই গ্রাফটা হচ্ছে অনেকটা অসম্পূর্ণ গ্রাফ। আমি যদি টোটাল গ্রাফটাকে দেখাই তাহলে এই গ্রাফটা হয়তো এভাবে নিচে নেমে যাবে। তার মানে সবসময় মনে রাখবা, আমরা যখন এরকম গ্রাফ পাবো তখন বুঝে নেবে এটা আসলে অর্ধেক গ্রাফ দেওয়া। আমাদের অবশ্যই বাকি অর্ধেক গ্রাফ থাকবে, এবং এই বাকি অর্ধেক গ্রাফটা
এই বরাবর নিচে নেমে যাবে। তার মানে এতটুকু অংশ আমাদের কি গ্রাফ থাকবে যদি আমরা বলের ঘাতের কথা বলি। তাহলে বলের ঘাত সবসময় এমনভাবে কাজ করবে যাতে প্রথম দিকে আমাদের বলের মানটা অনেক কম থাকবে, শেষের দিকে আমাদের বলের মানটা অনেক কম থাকবে একই রকমভাবে, বাট মাঝখানের যে সময়টাতে আছে ওই সময়টাতে আমাদের এখানে বলের ঘাতের মানটা অনেক বেশি থাকবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট গ্রাফ, এবং এই কমপ্লিট গ্রাফ থেকে তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও ত্রিভুজের, তখন কিন্তু সামনে আর এই হাফটা চলে আসবে না। দ্যাট মিনস তখন থাকবে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সেক্ষেত্রে তুমি এখানে এমন একটা মান পাবে যেটা শুধুমাত্র ডেলটিকে প্রকাশ করে, দ্যাট মিনস এফ ইন্টু ডেলটি। অথবা বলতে পারো তোমার প্রথম অংশের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু ডেলটি, পরের অংশেরও ক্ষেত্রফল কিন্তু হাফ ইন্টু এফ ইন্টু ডেলটিই হবে। দ্যাট মিনস আমি এখানে যে ডেলটি পরিমাণ সময় ম্যাক্সিমাম মান পেয়েছি বেগের না বলের, একই রকমভাবে এখানে আমি ডেলটি পরিমাণ সময় পাবো, এবং এখানে আমি দেখতে পাবো যে ম্যাক্সিমাম পরিমাণ যেই বলের মানটা ছিল সেটা আস্তে আস্তে শূন্য হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। আমরা যখন বলের ঘাত নিয়ে কাজ করব তখন এরকম কমপ্লিট একটা গ্রাফ হিসেবে সেটা কাজ করবে। তো আলটিমেটলি এই টোটাল গ্রাফে যদি আমি ক্ষেত্রফল বের করি, তুমি দেখতে পাচ্ছ প্রথম অংশের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু ডেলটি, পরের অংশেরও কিন্তু এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু এফ ইন্টু ডেলটি হবে। তাহলে তখন আমরা দেখতে পাই যে টোটালটার যে এরিয়া সেটা হচ্ছে এফ ইন্টু ডেলটি। তাহলে এই হচ্ছে আমাদের এখানে কাহিনী। কখনো বলের ঘাত এরকম অর্ধেকটা গ্রাফ অনুসারে হয় না, কখনো এমন কোনো ঘটনা ঘটবে না যে আমাদের বলটা শূন্য থেকে শুরু করে বাড়বেই। অবশ্যই আমাদের এখানে বলের মানটা শূন্য থেকে শুরু করে বাড়ে, তারপর আবার কমে যায়। দ্যাট মিনস আমাদের এখানে প্রথমে মিনিমাম থাকে বলের মান, মাঝখানে থাকে হচ্ছে সময়তে ম্যাক্সিমাম, তারপর একদম শেষ সময়টাতে আমাদের বলের মানটা আবার মিনিমাম হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বলের ঘাটের একটা ভালো বৈশিষ্ট্য। এখন এই যে আমি বললাম এফের মানটা প্রথমে ছোট থাকে, তারপরে ম্যাক্সিমাম হয়, তারপর আবার ছোট হয়ে যায়, এই জিনিসটা আসলে সত্যিকার অর্থে যে গ্রাফ হিসেবে কাজ করে সেটা হচ্ছে এই গ্রাফ। দ্যাট মিনস আমরা প্রথম দিকে যে গ্রাফটা দেখেছি এটা কখনোই বাস্তব লাইফে কাজ করে না ইম্পালস বা বলের ঘাতের ক্ষেত্রে, যেটা কাজ করে হচ্ছে দ্বিতীয় গ্রাফটা। তবে হ্যাঁ, আমি প্রথম গ্রাফটা এজন্য দেখিয়েছি যে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল প্রবলেমে কিন্তু তোমাদেরকে এই টাইপের গ্রাফটা দিতে পারে। যদি তোমাকে এরকম একটা ত্রিভুজের গ্রাফ দিয়ে দেয়, তখন তুমি হয়তো মনে করতে পারো যে আমরা গ্রাফ দেখেছি এরকম একটা যেটা হচ্ছে বেল শেপ গ্রাফ, বাট আমাদের কোশ্চেনে এসেছে ত্রিভুজের মতো, তখন তোমরা কনফিউশনে পড়বে। তার মানে এই জন্য আমি দেখালাম যে ম্যাথের জন্য চাইলে তারা এরকম ত্রিভুজের মতো তৈরি করা কোনো একটা গ্রাফও দিতে পারে, বাট আমাদের অ্যাকচুয়াল যে গ্রাফটা সেটা হচ্ছে এটা। তার মানে তুমি যখন অ্যাকচুয়াল যে গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে একদম শুরুতে ধরো একটা নির্দিষ্ট সময় পর আমি কোনো একটা বস্তুতে বলের ঘাত অ্যাপ্লাই করেছি। তো ধরো আমাদের এই নির্দিষ্ট সময়টা হচ্ছে কি টি1 পরিমাণ সময়। তাহলে টি1 পরিমাণ সময় আমি যদি বলের ঘাতে অ্যাপ্লাই করি, মানে বল যদি অ্যাপ্লাই করি, তাহলে সেই বলটা প্রথমে কিন্তু শূন্য থাকবে, তারপর সেই বলের মানটা এমনভাবে বাড়বে, তুমি দেখতে পাচ্ছ এটা একটা কার্ভ শেপ তৈরি করবে, দ্যাট মিনস বক্ররেখা তৈরি করবে। এরকম ত্রিভুজের মতো কিন্তু সুচালো কোনো একটা রেখা কিন্তু কখনোই তৈরি করবে না সে। তারপরে আমাদের এখানে ঠিক মিডল পয়েন্টে যখন আমাদের সময়টা হচ্ছে অর্ধেক হয়েছে, তখন এই জায়গাটাতে আমাদের ম্যাক্সিমাম যেই ফোর্স বা বল আছে সেটা কাজ করবে। তার মানে এই জায়গার যে বলটা সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ বল, এবং তার ঠিক অর্ধেক সময় পর টি2 পরিমাণ সময় যেটা, ওই সময়টাতে আমি বলতে পারি আমাদের এখানে বলের মানটা শূন্য হয়ে যাবে। দ্যাট মিনস ওই বস্তুটার উপর আর কোনো বল প্রয়োগ করা হবে না। তাহলে টি1 থেকে শুরু করে মাঝখানের এই সময়টা, এটা হচ্ছে যতটুকু, মাঝখানের সময় থেকে টি2 পরিমাণ সময়টা হচ্ছে কি ততটুকু, আর টোটালটা মিলে আমাদের এখানে ডেলটি পরিমাণ সময় পার্থক্যকে নির্দেশ করে। তাহলে ডেলটি পরিমাণ সময় হচ্ছে কি টি1 থেকে শুরু করে টি2 পরিমাণ সময়ের পার্থক্যটা। এখন এখানে আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে কি, আমরা দেখেছি অলরেডি যে হচ্ছে আমাদের যদি বলের ঘাত হয় তাহলে তার সূত্রটা কী ছিল, তার সূত্রটা ছিল হচ্ছে সিম্পলি আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করতাম, তাই না? এখানে কিন্তু সেম ঘটনা দেখো, এখানে আমরা যেই ভেতরে একটু অ্যাশ কালারের এরিয়া দেখতে পাচ্ছি, এই এরিয়াটাই কিন্তু আমাদের নির্দেশ করে বলের ঘাতের পরিমাণ। তাহলে তুমিও এই এরিয়া থেকে যেই ক্ষেত্রফলটা বের করবা, এটা কিন্তু আর এখানে ত্রিভুজের মতো করে বের করতে পারবে না। দ্যাট মিনস যখন তোমাদের ত্রিভুজের কনসেপ্টটা আসবে, কোনো একটা গ্রাফ আসবে, তখন তুমি ত্রিভুজ অথবা চতুর্ভুজ অথবা ট্রাফিজিয়াম যেটাই আসুক না কেন, ওই ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করে তোমরা এখানে সলভ করবা। সলভ করার মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে জি এর মানটা পাবা। বাট যখন অ্যাকচুয়াল কোনো একটা গ্রাফ আসবে বলের খাতের, তখন কিন্তু আর এখানে আমরা ত্রিভুজ চতুর্ভুজ এগুলো সূত্র ইউজ করতে পারবো না। কেননা এই যে এখানে ইম্পালস বা বলের ঘাটটা দেখতে পাচ্ছ, এর ভেতরে যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট মিনস ক্ষেত্রফলটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো শেপের মধ্যে পড়ে না, তোমাদের জানাশোনা কোনো শেপ, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, বা বলা যায় বৃত্ত, বা বলা যায় ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, কোনো কিছুর মধ্যে কিন্তু এটা পড়ে না। তার মানে এতটুকু অংশের এরিয়া বা ক্ষেত্রফল বের করার জন্য আমরা কী করে থাকি? অবশ্যই ইন্টিগ্রেশন ব্যবহার করে থাকি। তো ইন্টিগ্রেশনের মেইন জিনিসটা হচ্ছে কি, তুমি এতটুকু এরিয়াকে অনেকগুলো ছোটো ছোটো ভাগে ভাগ করবা। তো যেহেতু আমাদের এখানে হাইলাইটেডটা কাজ করছে না, যদিও আমি একটু দেখাই, তো তুমি কী করবা, তুমি এখানে যে কোনো একটা অক্ষ বরাবর এই টোটাল জিনিসটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করবা।
ধরো আমি এখানে টাইম অ্যাক্সিস বা সময় অক্ষ বরাবর অনেকগুলো ভাগে ভাগ করেছি এটাকে। তো তুমি যদি সময় অক্ষ বরাবর এটাকে অনেকগুলো ভাগে ভাগ করো তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা ভাগ আসবে, এখানে একটা ভাগ আসবে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। তো এরকম করে করে হবে কি, প্রত্যেকটা জায়গায় আমাদের এখানে এরকম ছোট ছোট ভাগ তৈরি হবে এবং প্রত্যেকটা ভাগগুলোকে আমরা যখন একত্রিত করব তখন কিন্তু এই সম্পূর্ণ জিনিসটা ক্ষেত্রফল পাবো। তো আমি সবগুলো আঁকছি না, আমি জাস্ট ছোট্ট করে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি যে আমরা চাইলে এখানে টোটাল এরিয়াটাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করতে পারি। তাহলে এই যে ভাগগুলো করেছি, আমি যদি এদের মধ্যে থেকে যে কোনো একটা ভাগকে চুজ করি বা চয়েস করি বা টেনে নিই, তাহলে দেখতে পাচ্ছি এটা ভাগটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল তৈরি করে। ধরো আমি এই ভাগটাকে নিলাম, নিয়ে দেখলাম এটার সাইজ হচ্ছে অনেকটা এরকম। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে যে কোনো একটা ভাগকে আমি যদি নিয়ে আসি তাহলে তার যে শেপটা হবে সেটা অনেকটা এরকম হবে, তাই না? একটা ট্রাপিজিয়ামের মতো হবে অনেকটা। তো এই যে এখানে কার্ভ শেপ বা বক্ররেখা দেখা যাচ্ছে গ্রাফের ওপর, অনেকগুলো ছোট ছোট ভাগ করলে এই বক্ররেখাগুলো সরল রেখা হয়ে যাবে সরাসরি। তার মানে ওই সরল রেখা হওয়ার পর কী হবে, এরা এক একটা ট্রাপিজিয়াম, এক একটা বর্গক্ষেত্র অথবা এক একটা আয়তক্ষেত্র হিসেবে কাজ করবে। তখন তুমি করবে কি, এই সবগুলো ট্রাপিজিয়াম বা সবগুলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রগুলোকে যোগ করে টোটাল গ্রাফের যে ক্ষেত্রফলটা আছে সেটা বের করতে পারবে। তো এটাই করা হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে। তার মানে আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে T1 থেকে শুরু করে T2 পর্যন্ত রেঞ্জের মধ্যে একটা সময়কে রাখি এবং আমি যে অক্ষ বরাবর ভাগ করেছি সেই অক্ষটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে এখানে বসিয়ে দিই। তুমি দেখতে পাচ্ছ সময় অক্ষ বরাবর আমি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে এগুলোকে ভাগ করেছি। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগের জন্য সময় অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কি ডিটি, এবং ওয়াই অক্ষ বরাবর যেই কোয়ান্টিটিটা ছিল সেটা কি ছিল, এফ ছিল। তার মানে এফটাকে আমরা এখানে লিখব ইন্টু ডিটি করে দেব। তাহলে এফ হচ্ছে কি আমাদের এখানে এক্স অক্ষ না ওয়াই অক্ষ বরাবর কোয়ান্টিটি, এবং ডিটি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তাহলে তুমি যখন এফ ইন্টু ডিটি করবে তখন কিন্তু আমি বলতে পারি আমাদের টোটাল এই ক্ষুদ্র একটা অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমি এখানে একটু আগে যে ট্রাপিজিয়ামটা এঁকেছি ছোট্ট করে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হচ্ছে কি শুধুমাত্র এফ ইন্টু ডিটি। তাহলে দেখো ট্রাপিজিয়ামের একটা প্রান্ত হচ্ছে ধরো ডিটি, আরেকটা প্রান্ত হচ্ছে ধরো এফ। তো এটাকে তুমি ট্রাপিজিয়াম না বলে ছোট্ট একটা বর্গক্ষেত্র বলতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু ঠিক মতো আগে দেখো। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা বর্গক্ষেত্র, যার এক্স অক্ষ বরাবর ডিটি পরিমাণ ক্ষুদ্র অংশ কেটে নিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর তার বল এফ কাজ করছে। তাহলে আমি যদি এফ এর সাথে ডিটি গুণ করি তাহলে আমি ছোট্ট এই বর্গক্ষেত্রটার কী পাবো, এটা বর্গক্ষেত্র না, এটা আসলে আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রটার কী পাবো, আমি এরিয়া পাবো বা ক্ষেত্রফল পাবো। তো দেখো তো এরকম অসংখ্য আয়তক্ষেত্র বা ট্রাপিজিয়াম বা বলা যায় ত্রিভুজ, যেটাই বলি না কেন, এদেরকে নিয়ে টোটাল গ্রাফটা তৈরি হয়েছে না যদি আমি ভাগ করি ছোটো ছোটো করে? অবশ্যই তাই। তাহলে আমি যখন এটা নিব তাহলে এখানে প্রত্যেকটা ভাগকে যখন আমি যোগ করতে যাব তখন অবশ্যই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা হচ্ছে কি T1 থেকে শুরু করে T2 পর্যন্ত, এবং প্রত্যেকটা রেঞ্জের মধ্যে আমি এরকম ছোটো ছোটো কিছু এরিয়া বা ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের এই টোটাল জিনিসের এরিয়া বা ক্ষেত্রফলটা হচ্ছে কি বল গুণন সময়, এবং সময়টার ক্ষুদ্র একটা অংশ, দ্যাট মিনস ডিটি। তাই যদি হয় আমাদের এখানে কাহিনী, তো তুমি এটাকে যদি যখন সলভ করবে তো তখন সলভ করলে তোমরা লাস্টে সেই ইকুয়েশনটা পাবে, দ্যাট মিনস এফ ইন্টু ডেলটি পাবে, যেটা আমি তোমাদেরকে আগের স্লাইডে বের করে দেখিয়েছি। তার মানে আমরা যখন এরকম একটা অ্যাকচুয়াল গ্রাফ পাবো বলের ঘাতের, তখন অবশ্যই আমরা ইন্টিগ্রেশন করে তার মানটা বের করব। এখন এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, তুমি এখানে যে এফটাকে নিয়ে কাজ করছো, দ্যাট মিনস বলটাকে নিয়ে যে কাজ করছো, এই বলের পরিচয়টা আসলে কি? তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ম্যাক্সিমাম বল কাজ করে, আবার এই জিরো বরাবর বা জিরো লেভেল বরাবর একটা মিনিমাম বলও কাজ করে, দ্যাট মিনস এফ ইজ ইকুয়াল টু জিরো কাজ করে। এবং এখানে বলের মানটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আমি তোমাকে অলরেডি বলেছি, শুরুতে থাকে মিনিমাম, মাঝখানে থাকে হচ্ছে ম্যাক্সিমাম, লাস্টে থাকে মিনিমাম বল। তো বলের মানটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে এটা একটা পরিবর্তনশীল বল, এবং পরিবর্তনশীল বলের কোনো ফিক্সড মান থাকে না। তার মানে আমি যে এখানে বসে বসে এফ লিখে রাখলাম, এই এফের কোনো ভ্যালু নেই আসলে, কেননা এটা বারবার পরিবর্তন হয়, প্রতি মুহূর্তে এটার মান পরিবর্তন হয়। সেজন্য আমরা কী করি, সেজন্য আমরা এখান থেকে একটা অ্যাভারেজ বল বা গড় বল বের করি, যেটাকে আমরা এফ এভারেজ নামে নাম দিয়েছি। তাহলে এভারেজ বল বা গড় বলটা মোটামুটি মাঝখান বরাবর একটা বলের মান ধরা হয়, এবং ওই বলটাকে আসলে এখানে সূত্রের মধ্যে লেখা হয়। তার মানে আমাদের সূত্রের মধ্যে যে বলটা কাজ করবে এটা কখনোই কিন্তু ম্যাক্সিমাম বলও না, মিনিমাম বলও না, এটা হচ্ছে অ্যাভারেজ বল। এবং এই সূত্রটা তোমাদের টেক্সট বইতে কিন্তু সেভাবে দেওয়া নাই। তার মানে তোমাকে বুঝতে হবে আমাদের এখানে যেই সূত্রটা সেটার অ্যাকচুয়াল ফরম্যাট হচ্ছে কি জে ইজ ইকুয়াল টু এফ অ্যাভারেজ ইন্টু ডেলটি। তাহলে এখানে এফ অ্যাভারেজ যেহেতু বল, তার মানে উপরে আমরা একটা ভেক্টর সাইন দিতে পারি। তাহলে আমরা আগেকার যতগুলো সূত্র দেখলাম প্রত্যেকটা সূত্রের মধ্যে কিন্তু আমাদের এই এফের যে মানটা থাকবে এটা অবশ্যই এভারেজ বা গড় বল হিসেবে থাকবে।
তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম এফ পরিমাণ বল কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ভিন্ন কেস, বাট আমরা যখন এরকম কার্ভ শেপ পাবো যেখানে বলের মানটা বারবার চেঞ্জ হচ্ছে, তখন অবশ্যই আমরা অ্যাভারেজ বলটা নিয়ে সূত্রটা তৈরি করব। তো এই হচ্ছে আমাদের এখানে বলের ঘাতের সূত্র, যার মান হচ্ছে কি আমাদের গড় বল গুণন সময়ের যে পার্থক্য ছিল সেটা। তারপর তোমাদেরকে যে কনসেপ্টটা বলবো সেটা হচ্ছে বলের ঘাত এবং ভরবেগের মাঝে সম্পর্ক, সেটা নিয়ে। তো তোমরা কিন্তু ঘাত বল আর বলের ঘাতটাকে মিলিয়ে ফেলবে না। ঘাত বল মানে হচ্ছে কি খুব কম সময়ের জন্য যে বলটা কাজ করে সেটা হচ্ছে ঘাত বল, আর বলের ঘাত হচ্ছে কি ওই বলটাকে আমি যদি সময়ের সাথে গুণ করি তাহলে সেটা কি বলের ঘাত। তার মানে বলের ঘাতের ভিতরে অবশ্যই ঘাত বলটা থাকবে, ওই ঘাত বলের সাথে সময়ের পার্থক্য গুণ করলে আমরা বলের ঘাত পাবো। তো চলো আমরা এখন দুইটা পদ্ধতিতে এটা মানে সম্পর্কটা দেখি। তাহলে বলের ঘাত এবং ভরবেগ, বলের ঘাতটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? জে দিয়ে প্রকাশ করি। আর ভরবেগ যেটা, এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? পি দিয়ে প্রকাশ করি, এবং দুটোই কি ভেক্টর। এবং মজার বিষয় হচ্ছে আমাদের এখানে বলের ঘাত এবং ভরবেগ এর মাঝে সম্পর্কটা দারুণ একটা সম্পর্ক। তো আমি তোমাকে দুইটা পদ্ধতিতেই এটা একটু দেখাই। প্রথম পদ্ধতি হচ্ছে, ধরো আমি এটাকে দুইটা পদ্ধতি লিখলাম, একটা হচ্ছে মেথড 1। তো এটা হচ্ছে আমাদের মেথড 1, একটা সম্পর্ক দেখবো আমরা, আর এখানে আমরা দেখবো মেথড 2 আরেকটা সম্পর্ক, মানে সেম সম্পর্ক আমরা ভিন্নভাবে দেখব। তো এখন তুমি ধরে নাও কোনো একটা বস্তুর উপর আমি যখন একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করব খুব কম সময়ের জন্য, তাহলে ওর মধ্যে যে বলের ঘাতটা তৈরি হবে সেটা হবে কি, যে ইজিক্যাল টু এফ ইন্টু টি, যেটা আমরা অলরেডি জানি। তো এখন তুমি কিন্তু এফের মানটা আবার জানো, তাই না? এফের মানটা কি? এফ মানে হচ্ছে এম ইন্টু এ। তাহলে আমি এখানে লিখতে পারি যে হচ্ছে আমাদের বলের ঘাত, এফ মানে হচ্ছে বস্তু, যে বস্তুর উপর আমি বল প্রয়োগ করব তার ভর, ইন্টু ওই বস্তুটার উপর বল প্রয়োগ করলে যে ত্বরণ হবে এ, ইন্টু হচ্ছে আমাদের টি। তো এতটুকু আমরা মোটামুটি জানি। এখন দেখো এই ঘাত বল যেটা, সেটা কিন্তু অনেক অল্প সময়ের জন্য কাজ করে, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি এই অল্প সময়ের মধ্যে আমাদের একটা ত্বরণ তৈরি করেছে, এবং এই ত্বরণের কিন্তু একটা মান আছে। ত্বরণের মানটা কি? অবশ্যই শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে সময়। কেননা আমরা যেহেতু দেখতে পাচ্ছি ত্বরণ তৈরি হয়েছে, তাহলে অবশ্যই এখানে কি থাকবে? শেষ বেগ থাকবে এবং আদি বেগ থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি এম ইন্টু শেষ বেগ মানে হচ্ছে ধরো ভি, মাইনাস আদি বেগ ধরো হচ্ছে ইউ। তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি, তাই আমি এখানে ভেক্টর সাইন দিতে পারি, ডিভাইড বাই আমরা এখানে টি লিখতে পারি। টি মানে হচ্ছে কি ওই পরিমাণ সময়, যে পরিমাণ সময় আমাদের এখানে বেগের পরিবর্তন হয়েছে, আর এক্সট্রা একটা টি কিন্তু এখানে বাইরে বসে থাকবে। তো এখন দেখো তো বাইরে থাকা টি আর ভেতরে থাকা টি কী করবে? কাটাকাটি যাবে। আমি একটু দেখাই, আমাদের এখানে নিচে থাকা টি আর উপরে থাকা টি এরা হচ্ছে কেটে যাবে। তাই যদি কেটে যায় তাহলে আমরা পরের লাইন এভাবে লিখতে পারি যে যে যেটা বা বলের ঘাত যেটা, তার মান হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ, এভাবে আমরা লিখতে পারি। পরের লাইনে আমরা লিখতে পারি সরাসরি যে ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ। তাহলে এম ইন্টু ভি মানে হচ্ছে কি ওই বস্তুটার শেষ ভরবেগ, আর এম ইন্টু ইউ মানে হচ্ছে কি ওই বস্তুটার আদি ভরবেগ। তো এখানে দেখতে পাচ্ছ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ যেটা, এটাকে আমরা বলতে থাকি ভরবেগের পরিবর্তন। কেননা ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে কি আমাদের শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এবং এই ভরবেগের পরিবর্তনটাকে আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি। ধরো আমাদের শেষ ভরবেগ দ্যাট মিনস পি এফ মাইনাস হচ্ছে আদি ভরবেগ দ্যাট মিনস পি আই। আই মানে হচ্ছে ইনিশিয়াল, এফ মানে হচ্ছে ফাইনাল, অথবা তুমি এটাকে সরাসরি লিখতে পারো ডেল পি হিসেবে। তাহলে ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর যে মানে হচ্ছে কি এখানে বলের ঘাত। তাহলে দেখতে পাচ্ছি বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন এরা একে অপরের সমান। তাহলে কোনো একটা বস্তুর উপর যখন ভরবেগের পরিবর্তন হবে, এটার মেইন কারণটা হচ্ছে কি বলের ঘাতের জন্য হয়। তো তাই যদি হয় তাহলে আমরা চলো মেথড 2 যেটা আছে সেটা একটু দেখে ফেলি। মেথড 2টা হচ্ছে আমাদের একটা ক্যালকুলাসের মতো। দেখো আমি তোমাকে এটা একটু ভিন্ন কালারে দেখাই। তো মেথড 2 অনুসারে আমরা সেম জিনিসটা এখানে লিখতে পারি ক্যালকুলাসের মতো করে। তোমরা জানো যে যে যদি হয় আমাদের বলের ঘাত, এবং সেটা যদি আমাদের ধরো T1 থেকে শুরু করে T2 সময় পর্যন্ত কাজ করে কোনো একটা বস্তুর উপর, তাহলে আমরা চাইলে ওই রেঞ্জটা এখানে লিখতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের এখানে ঘাত বলটা লিখবো এফ, এবং তার সাথে আমরা গুণ দিব কাকে? অবশ্যই ডিটিকে গুণ দিব। তো এটা যদি হয়ে থাকে আমাদের এখানে অবস্থা, তাহলে আমরা পরের লাইনে এইভাবে লিখতে পারি যে T1 থেকে শুরু করে T2 এতটুকু সময়ের মধ্যে আমাদের বলের ঘাত কাজ করেছে। তো সেক্ষেত্রে আমাদের ঘাত বল যেটা, ঘাত বল মানে কি একটা বল, এবং বল কি বলে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে জানি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে কি প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমি এফটাকে লিখতে পারি কি ওই বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার হিসেবে। তাহলে ওই বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার মানে ডিপি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ডিটি মানে হচ্ছে কি হার, মানে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ভরবেগের পরিবর্তনকে বোঝায়। তাহলে ডিপি ডিভাইড বাই ডিটি এটা আসলে প্রযুক্ত বল বা বলা যায় ঘাত বলের একটা ডেফিনেশন হিসেবে কাজ করে। তো ওর সাথে আমি কাকে গুণ করবো? অবশ্যই ডিটিকে গুণ করবো। তাহলে দেখো তো পরের লাইনে তুমি দেখতে পাচ্ছ ডিটি এবং ডিটি কিন্তু কাটাকাটি গিয়ে চলে যায়। তো ডিটি এবং ডিটি যদি চলে যায় তাহলে আমাদের এখানে
ইন্টিগ্রেশনের ভিতরে শুধু কে থাকবে, শুধুমাত্র ডিপি থাকবে বসে। এখন ডিপি যখন চলে আসবে তার মানে কি এটা একটা ভরবেগের পরিবর্তনকে বোঝায়। আর ভরবেগের পরিবর্তনটা কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমার মধ্যে হয়। তার মানে তুমি এই দুটো সীমার মধ্যে কিন্তু এখন আর সময়কে দিতে পারবে না, তোমাকে ভরবেগের পরিবর্তনটাকে দিতে হবে। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আদি ভরবেগ হচ্ছে পিআই, শেষ ভরবেগ হচ্ছে পিএফ। তার মানে আমরা এখানে সীমা হিসেবে দিব কি পিআই মানে হচ্ছে আমাদের আদি ভরবেগ এবং পিএফ মানে হচ্ছে কি শেষ ভরবেগ। তো এই জিনিসটাকে আমরা এখানে সীমা হিসেবে বসিয়ে দিব। তো তুমি যদি এই সীমাগুলোকে বসাও, তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে এখানে ভেক্টর চিহ্ন হবে কি হবে না। অবশ্যই হবে, কেননা ভরবেগটা হচ্ছে কি আমাদের এখানে ভেক্টর রাশি, তাই তুমি ইন্টিগ্রেশনের সীমা হিসেবেও কিন্তু ভেক্টর সাইন দিতে পারো। তাহলে দেখো পরের লাইনটা কি আসে, আমাদের এখানে পরের লাইনে আসছে ডিপিকে যদি আমি ইন্টিগ্রেশন করি শুধুমাত্র পি পাবো, উপরে পাবো হচ্ছে আমাদের এখানে পিএফ, দ্যাট মিনস শেষ ভরবেগ, নিচে পাবো আমি এখানে পিআই বা আদি ভরবেগ। তাই যদি হয় আমাদের ঘটনা, তাহলে পরের লাইনটা একদমই সিম্পল, আমরা এখানে সরাসরি লিখতে পারি কি পিএফ দ্যাট মিনস শেষ ভরবেগ মাইনাস হচ্ছে পিআই দ্যাট মিনস আদি ভরবেগ। তাহলে পিএফ মাইনাস পিআই যদি আমি করি, এটাই আমাদেরকে কী মিন করে, অবশ্যই এটা আমাদেরকে ডেল পি মিন করে বা ভরবেগের পরিবর্তনকে মিন করে। তাহলে আমরা এখানে যাত্রা শুরু করেছিলাম বলের ঘাত দিয়ে, তাহলে বলের ঘাত বা যেটার মান সেটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের সমান। তাই সবসময় মনে রাখবে যে কোনো একটা বস্তুর উপর আমরা যখন ঘাত বল ইউজ করব বা ঘাত বল অ্যাপ্লাই করব, তখন অবশ্যই সেখানে ভরবেগের পরিবর্তন ঘটে। আর ওই ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে কি বলের ঘাতের সমান। তো ডেল পি ইজ ইকুয়াল টু যদি জে হয়, তাহলে জে এর একটা মান আমরা জানি এফ ইন্টু টি, তাই না? তাহলে আমি স্পষ্ট এই জায়গাটাতে সরাসরি লিখতে পারি কি যে আমাদের এখানে এফ ইন্টু টি, দ্যাট মিনস আমি একটু সুন্দর করে লিখি, এফ যদি হয় আমাদের এখানে ঘাত বল, টি যদি হয় আমাদের এখানে নির্দিষ্ট পরিমাণ সময়, তাহলে এফ ইন্টু টি মানে যা আমাদের এখানে ডেল ইন্টু পি মানে কি তা, তাই তো? তাই কিন্তু আমাদের এখানে কাজ করে, দ্যাট মিনস ডেল ইন্টু পি মানে যা, এফ ইন্টু টি মানে তা। তাহলে কোনো একটা বস্তুর ঘাত বলের সাথে আমাদের সময়টাকে যদি গুণ করা হয়, তাহলে আমরা এখানে ভরবেগের পরিবর্তনটাকে পাবো। আবার তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, খেয়াল করে দেখো আমাদের এখানে বলের ঘাত এটার মাত্রা যা, ভরবেগের মাত্রাও কিন্তু তা। দ্যাট মিনস ভরবেগের পরিবর্তনটা কি আরও একটা ভরবেগ এবং দোনোজনেরই মাত্রা হচ্ছে সেম, দ্যাট মিনস এম এল টি ইনভার্স ওয়ান। তোমরা একটু চেক করে দেখতে পারো, ভরবেগের পরিবর্তন একটা ভরবেগ, তার মানে তার মাত্রাও কি এম এল টি ইনভার্স ওয়ান। একই সাথে বলের ঘাতের যে মাত্রা সেটাও কি এম এল টি ইনভার্স ওয়ান। এখন এখানে আমরা যে সম্পর্কটা পেলাম, দ্যাট মিনস বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন হচ্ছে সমান, এটা আমরা একটা ছবির মাধ্যমে খেয়াল করি। খেয়াল করে দেখো এখানে একজন বেসবল খেলোয়াড় যিনি ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন এবং ওনার দিকে একটা বল চলে আসছে তেরে। তো তেরে মানে হচ্ছে কোনো একজন বোলার হচ্ছে এই বলটা মানে তার দিকে ছুঁড়ে মেরেছে। তো এই বলটা দেখতে পাচ্ছ পজিটিভ এক্স অক্ষের বিপরীত দিকে কাজ করছে, দ্যাট মিনস নেগেটিভ এক্স অক্ষ বরাবর এই বরাবর যাচ্ছে। তো যখন সে যাচ্ছে বলটা মানে ছোট্ট একটা বল বেসবল, তখন তার আদি যে ভরবেগটা ছিল সেটা হচ্ছে পিআই বা ইনিশিয়াল ভরবেগ এখানে পিআই দেখতে পাচ্ছি। এবং যখন এই মানুষটা ওই বলটাকে জোরে আঘাত করলো, তার মানে এই মানুষটা একটা ঘাত বল দিয়ে আঘাত করলো এই বলটাকে, তার মানে এখানে একটা বলের ঘাতের ঘটনা ঘটলো। তো সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এই বলটা ব্যাক করে চলে যাচ্ছে ঠিক পজিটিভ এক্স অক্ষ বরাবর, দ্যাট মিনস সরাসরি বিপরীত দিকে। তার মানে শুরুতে তার ভরবেগ ছিল পিআই, তারপরে তার ভরবেগটা হয়ে গেছে পিএফ। তার মানে এই যে তার শেষ ভরবেগ এবং তার যে আদি ভরবেগ এর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের জন্য কে দায়ী? অবশ্যই এই লোকটা যে পরিমাণ ঘাত বল ইউজ করেছে সে ঘাত বলটা দায়ী। তার মানে আমি বলতে পারি এই মানুষটা ব্যাটের মাধ্যমে বলের উপর একটা ঘাত বল তৈরি করেছে এবং এই ঘাত বলের জন্য বলের ঘাত তৈরি হয়েছে এবং এই বলের ঘাতটাকে আমরা যে দিয়ে প্রকাশ করি। তো এই বলের ঘাতটি আসলে মেইনলি এখানে ওই বস্তুটার ভরবেগের পরিবর্তন ঘটিয়েছে বা এই বলটার ভরবেগের পরিবর্তন ঘটিয়েছে। তাহলে এটা হচ্ছে একটা ভালো কেস তুমি দেখতে পাচ্ছ। এবং এখানে যে ভরবেগের পরিবর্তনটা ঘটেছে সেখানে কিন্তু ডিরেকশনের একটা পরিবর্তন ঘটেছে, দ্যাট মিনস প্রথমে সে নেগেটিভ এক্স অক্ষ বরাবর আসছিল, পরবর্তীতে তার যাত্রাটা হয়ে গেছে পজিটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে আমাদের কিন্তু একটা বিশাল ভরবেগের পরিবর্তন হয়ে গেছে এবং এই ভরবেগের পরিবর্তনটাই তৈরি হচ্ছে শুধুমাত্র আমাদের এখানে এই লোকটা দ্বারা বলের ঘাতের জন্য। তাই যদি হয় তাহলে আমি তোমাকে ফাইনালি দুটো ইম্পর্ট্যান্ট কনসেপ্ট দিব। একটা হচ্ছে যখন এই মানুষটা ঘাত বল দিয়ে এই বলটাকে আঘাত করেছে সেই ঘাত বলের মানটা কি এফ, তাই না? এফ মানে হচ্ছে কি আমাদের এখানে ঘাত বল যেটা খুবই কম সময়ের জন্য খুব বেশি পরিমাণ মানে কাজ করে। তাহলে এই ঘাত বলের যদি আমি সূত্র লিখি এটা অবশ্যই এম ইন্টু এ হবে, যেখানে এম হচ্ছে কি আমাদের এখানে এই যে বলটা আছে সেই বলটার ভর। এম কিন্তু কখনো এই ব্যাটের ভর হবে না, তোমাকে একটু মনে রাখতে হবে। এম মানে হচ্ছে আমি যে বস্তুটার উপর আঘাত করব ওই বস্তুটার ভর হচ্ছে এম। বাট এখানে এই ব্যক্তিটা যে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে এই
ওয়েটের ভরটা হচ্ছে তুমি ধরে নাও এম, তাহলে ব্যাটের ভর যদি এম হয় এটা কিন্তু কখনোই ঘাত বল অথবা বলের ঘাতে কাজ করবে না। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এখানে ঘাত বল হচ্ছে এফ, তার মানে এফের যে পরিচয়, এই পরিচয়টা হচ্ছে কি সে ঘাত বল হিসেবে কাজ করে। ঘাত বলের ভিতরে একটা জিনিস আছে সেটা হচ্ছে ত্বরণ এ, তার মানে যখন এই মানুষটা ব্যাট দিয়ে বলটাকে আঘাত করবে ঘাত বল ইউজ করে, তখন এই বলটার একটা ত্বরণ তৈরি হবে এবং এই ত্বরণটা কোন দিক বরাবর কাজ করবে, আঘাত করার পর সেটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর কাজ করবে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে কোন একটা বস্তুর উপর আমি যদি ঘাত বল দিয়ে ক্রিয়া করি বা কাজ করি, তাহলে ওই ঘাত বলের জন্য সে একটা বিশাল ত্বরণ লাভ করে। দ্যাট মিনস ওই বস্তুটা একটা ত্বরণ লাভ করে। যেহেতু আমাদের এখানে ঘাত বলের মান অনেক অনেক বেশি, তার মানে আমরা এখানে যে ত্বরণটা পাবো এই ত্বরণের মানও কি অনেক বেশি হবে। তাহলে খুব সহজ কথা হচ্ছে আমাদের ঘাত বলটা কি বিগ বা বড়, সেজন্য আমাদের এখানে এই ঘাত বলের জন্য বস্তুটার উপর যে ত্বরণটা তৈরি হবে এই ত্বরণের মানও কী হবে, অনেক বিগ বা অনেক বড় হবে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে এই মানুষটা এখানে বলের ঘাত ইউজ করেছে এই বলটার উপর বা এই তেরে আসা বেস বলের উপর। তাহলে বেস বলের উপর যখন বলের ঘাত ক্রিয়া করে বা কাজ করায়, তখন আমি দেখতে পাচ্ছি বলের ঘাতটা হচ্ছে যে, এবং এই বলের ঘাতের জন্য আমাদের টোটাল বস্তুটার কিন্তু ভরবেগের পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে বলের ঘাত কেবলমাত্র ভরবেগের পরিবর্তন ঘটানোর জন্য দায়ী এবং ঘাত বল শুধুমাত্র আমাদের এখানে একটা ত্বরণ তৈরি করার জন্য দায়ী। তাহলে কোনো একটা বস্তুর উপর তুমি যখন ঘাত বল ইউজ করবে তখন সেটা ওই বস্তুর একটা বৃহৎ বা বিশাল একটা ত্বরণ তৈরি করবে, কেননা ঘাত বলের মান বেশি তাই ত্বরণের মানও বেশি। কিন্তু যখন ওই বস্তুটার উপর তুমি বলের ঘাত ইউজ করবে তখন কিন্তু তার শুধুমাত্র ভরবেগের পরিবর্তন হবে। তো এটাই হচ্ছে আমাদের এখানে ফাইনাল কনসেপ্ট। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।